মধ্যপ্রাচ্য একটি অঞ্চল যেখানে ইতিহাস কখনো ঘুমায় না, যেখানে প্রতিটি সীমান্তের পেছনে আছে যুদ্ধের স্মৃতি, প্রতিটি আকাশে লুকিয়ে থাকে নতুন হামলার আশঙ্কা, আর প্রতিটি রাজনৈতিক ঘোষণার ভেতরে থাকে আগুন জ্বালিয়ে দেবার ক্ষমতা। আজ এই অঞ্চল আবারও দাঁড়িয়ে আছে এক ভয়াবহ অনিশ্চয়তার সামনে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, আর সমীকরণের সবচেয়ে সংবেদনশীল স্থানে ইসরায়েল। প্রশ্ন শুধু একটি, এটি কি আরেকটি সাময়িক উত্তেজনা, নাকি ধীরে ধীরে শুরু হয়ে গেছে এমন এক সংঘাত যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? এই উত্তেজনা আজকের নয়, এটি কোনো একদিনে তৈরি হয়নি, বরং দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস, প্রতিশোধ, কৌশলগত হিসাব এবং ক্ষমতার সংঘর্ষ আজ এসে দাঁড়িয়েছে বিস্ফোরণের এক বিপজ্জনক প্রান্তে। মূল কারণ ইরানের পারমাণবিক ক্ষমতা অর্জনকে কেন্দ্র করে। বিপ্লব, নিষেধাজ্ঞা, পারমাণবিক বিরোধ, প্রক্সি সংঘাত, একটি অধ্যায় শেষ হওয়ার আগেই শুরু হয়েছে আরেকটি অধ্যায়। অন্যদিকে ইসরায়েল আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিন, লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের জন্য দায়ী আমেরিকা, কারণ আমেরিকা এবং ইসরায়েল চায় না ইরান পারমাণবিক ক্ষমতা অর্জন করুক। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে তাদের সবচেয়ে বড় কৌশলগত হুমকির একটি হিসেবে দেখে এসেছে। শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং এমন একটি শক্তি হিসেবে যার প্রভাব ছড়িয়ে আছে সীমান্তের বাইরেও। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যার ফলে গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এয়ার স্ট্রাইক করে ইরানে, এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে মানুষের আবেগ অনেক গভীর। আমেরিকার হামলায় তার শহীদ হওয়ার কথা শুনে সবাই ক্ষোভে খেতে পড়ে। ইরানের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে এবং মিছিল বের করে, এবং ইরানের সরকারের পক্ষ থেকে নেওয়া হয় হামলার পরিকল্পনা। ফলে তৈরি হয় এক থমথমে পরিস্থিতির। আল জাজিরায় প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি, তেহরানে তার কার্যাল থাকা অবস্থায় মার্কিন ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। ইরান এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যাত করে। হামলায় তার মেয়ে, জামাই, নাতি এবং এক পুত্রবধূও নিহত হন। তার পুত্র ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি গুরুতর আহত হন বলে জানা গেছে। তার মৃত্যুর পর ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী অস্থাভাবে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং একটি আইনি কাউন্সিলের সদস্যদের মাধ্যমে নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করা হয়। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর থেকে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই দিনে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত সাজারেহ তায়েবেহ প্রাথমিক বালিকা বিদ্যালয় ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়টি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। হামলায় প্রায় 168 জন শিক্ষার্থী নিহত হয়। এরা প্রায় সবাই 7 থেকে 12 বছর বয়সী শিশু। বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়। এই হামলা আমেরিকা করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে প্রমাণিত হয়েছে। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর থেকে ইরান সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো ট্রু প্রমিজ 4 অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ইরানের হামলার মূল লক্ষ্য ছিল সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং জ্বালানি পরিকাঠামো। প্রিন্স সুলতানের বেশ মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি, যেখানে যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আল খার্জ রাজধানী রিদের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হামলায় বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লয়টারিং মিউনিশন। সৌদি আরব তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্চ মাসের প্রথম 3 সপ্তাহে 439টি ড্রোন ও 36টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। সৌদি আরব এতটাই শক্ত অবস্থান নিয়েছে যে মার্চের শেষ দিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিং ফাহাদের বেশ ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি আগের অবস্থান থেকে একটি বড় পরিবর্তন, কারণ
এর আগে তারা নিজেদের ভূখণ্ড থেকে ইরান আক্রমণের জন্য মার্কিন বেশ ব্যবহারে বাধা দিয়েছিল। 24 মার্চ থেকে 26 মার্চ 2026 পর্যন্ত কয়েক দফায় ইরান তেল আবিব ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ক্লাস্টার, ওয়ারহেড সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরান থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উত্তর প্রান্তে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ছিল প্রায় 100 কিলোগ্রাম, 220 পাউন্ড। ইসরায়েলের সামরিক বাহিনীর কর্নেল মিকি ডেভিডের মতে, এটি তারা আগে দেখেনি। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কাতারের ভূখণ্ডেও বিস্তর হামলা চালিয়েছে। কাতার সরাসরি এই সংঘাতে জড়াত না থাকলেও যুক্তরাষ্ট্রের আল উদিদ বিমান ঘাঁটি, আল উদেইদ এয়ারবেস তাদের ভূখণ্ডে থাকায় তারা বারবার ইরানের হামলার শিকার হয়েছে। 19 মার্চ 2026 রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এটি এখন শুধু বন্ধ বা খোলা এই দুটো অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি জটিল ভূরাজনৈতিক টোল প্লাজাতে পরিণত হয়েছে। বিনা অনুমতিতে প্রবেশ করলেই হামলার শিকার হবে। প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন যুদ্ধবিমান এএফ ওয়ার্থগো এবং অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ড্রোন ও নৌবাহিনীর ফাস্ট অ্যাটাক ক্রাফট ধ্বংস করছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা হরমুজের কাছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সাইলো ধ্বংস করতে 5000 পাউন্ডের ভারী বোমা ব্যবহার করেছে। মার্কিন মেরিন কর্পসের আরও 2 পচ্ছা সেনা নিয়ে আরেকটি স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হতে পারে খার্গো দ্বীপ দখল, যা ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। ইরান এখন হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ নিয়েছে, যেখানে তারা জাহাজ চলাচলের অনুমতি দিতে ফি নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রণালী খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণরূপে বন্ধ নয়। জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে চলাচল করতে হলে এখন ইরানের শর্ত মেনে চলতে হয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে, দাম বেড়েছে এবং প্রধান অর্থনীতিগুলো চরম চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রণালী খোলার চেষ্টা করলেও ইরান কূটনৈতিক ও সামরিকভাবে এর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।